স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খান মিম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পরিধি কিন্তু কেবলই বাড়ছে। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন আরও 4 জন উপদেষ্টা এবং বঙ্গভবনে এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ নিয়ে দর্শক এখন দুপুরের আয়োজনে আপনাদের জানাবো বিস্তারিত। ধানমন্ডি 3200 ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। আমরা শুনছিলাম 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর সহ বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি। সেই ঘটনাগুলোর প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এবং কেউ জড়িত থাকার অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তাকে কমিটি থেকে প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন যে কেউ যদি আসলে শোক বা শ্রদ্ধা জানাতে চায় তাকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। দর্শক এখন দুপুরের আয়োজনে আমরা এ নিয়ে আপনাদের জানাবো বিস্তারিত। তবে শুরুতেই জানাতে চাই নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণের প্রস্তুতির খবর। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পরিধি বাড়ছে। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন আরও 4 উপদেষ্টা। নতুন 4 উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল করিম খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন এই 4 উপদেষ্টার শপথ নিলে উপদেষ্টা পরিষদের সংখ্যা হবে 21। বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, আর সেই খোঁজ রাখছেন আমাদের সহকর্মী দেবরাজ দেব এবং নাজমুস সাকিব। চলে যাচ্ছি তাদের কাছে। সাকিব, বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনাদের কাছে। তন্ময়, আপনি যেটা বলছিলেন যে আজকে কিন্তু যে নতুন 4 উপদেষ্টা তাদের কিন্তু শপথ গ্রহণ করার কথা বিকেল নাগাদ, একটু জানিয়ে রাখতে চাই যে গত 8 আগস্ট কিন্তু আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের 17 জন উপদেষ্টা কিন্তু শপথ গ্রহণ ইতিমধ্যে করে ফেলেছেন এবং সেই উপদেষ্টা পরিষদ আবারও কিন্তু বাড়ানো হচ্ছে এবং সেই উপদেষ্টা পরিষদ আরও জানতে পেরেছি যে 4 জন বাড়ানোর ফলে সেটা কিন্তু 21 জন হবে এবং এই 21 জন হওয়ার ফলে যদিও আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে বেশ কয়েকটি বিভাগ সহ প্রায় 24টি মন্ত্রণালয় কিন্তু রয়েছে এবং অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু গুরুত্বপূর্ণ। তার মধ্যে সড়ক মন্ত্রণালয় সহ অন্যান্য যে মন্ত্রণালয়গুলো রয়েছে, রেলপথ, সেই মন্ত্রণালয়গুলো যেহেতু শিক্ষা সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে, সেই মন্ত্রণালয়গুলোতে আসলে আগামী দিনে কে আসবেন, এই 4 জনের মধ্যে কাকে কাকে দায়িত্ব দেওয়া হবে, সেই বিষয়গুলো হয়তো আজকে আমরা শপথের পরপরই জানতে পারবো। আমাদের সঙ্গে রয়েছেন দেবরাজ দেব, তার কাছ থেকে আসলে জানতে চাই যে দেবরাজ, নতুন যেই 4 জন উপদেষ্টা এখানে অন্তর্ভুক্ত হচ্ছেন, আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু এখন পর্যন্ত ফাঁকা রয়েছে। সেই মন্ত্রণালয়গুলোর মধ্যে কোনগুলো আসলে কাকে কাকে দেওয়া হতে পারে বলে ধারণা করছেন? না, এইখানে আপনি যেটা বলছিলেন আসলে সবগুলোই বলছিলেন যে প্রধান উপদেষ্টা অর্থাৎ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে কিন্তু 24টি প্রায় বিভাগ রয়েছে আপনি বলছিলেন। সেই ক্ষেত্রে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা বিভাগগুলো কিন্তু তার হাতেই রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আজকে দিয়ে হয়তো 22 জন হচ্ছে আপনার শপথ নেবেন এবং সেইখানে কিন্তু আপনার যে মন্ত্রণালয়গুলো রয়েছে যেমন জননিরাপত্তা বা জনপ্রশাসন, জ্বালানি খাত, সড়ক বিভাগ, এই ধরনের আরও বেশ কিছু এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আমরা যেহেতু কৃষি প্রধান দেশে, এই কৃষি বিভাগ এগুলো কিন্তু আসলে রয়েছে। তো ধারণা করা হচ্ছে আসলে যেমন আলী মজুমদার, তিনি কিন্তু আগেও এই যে তত্ত্বাবধায়ক সরকারের সেই সময়কার যে মন্ত্রিপরিষদ সচিব, তিনি সচিব ছিলেন। তো ধারণা করা হচ্ছে যে তাকে হয়তো বা জনপ্রশাসন অধিদপ্তরে দায়িত্ব দেওয়া হবে এবং পাশাপাশি যে আপনার যারা আরও রয়েছেন সচিবরা, তাদেরও কিন্তু আসলে বিভাগ অনুযায়ী আসলে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আপনার মন্ত্রণালয়গুলো ভাগ করে দেওয়ার কথা রয়েছে। আমরা এখন পর্যন্ত কিন্তু এরকমই জানতে পেরেছি। তবে এই যে
বেশি দিন তো হয়নি আসলে, মাত্র আজকে বলতে গেলে আপনার 8 দিন বা 7 দিন সময় হয়েছে এই নতুন সরকার গঠনের। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের কিন্তু আসলে প্রত্যাশাটা কিন্তু অনেক বেশি তা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। কারণ আমরা কিন্তু জানি যে যে 5 আগস্ট যে গত সরকার, সেই সরকারের আসলে বিদায়ের পর কিন্তু মানুষের ভেতরে কিন্তু এক ধরনের যে স্বস্তির ব্যাপার, সেই ব্যাপার কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। এবং তারা বিশেষ করে যে সমস্যাগুলো তারা ভুগছিলেন, যেমন বৈষম্যের কথা কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু বলেছেন, এবং সেই সাথে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে ব্যাপারগুলো, জ্বালানির যে মূল্য বৃদ্ধি, এগুলো নিয়ে আসলে কিন্তু তারা চিন্তিত সাধারণ মানুষ। আপনি দ্রব্যমূল্যের কথা বলছিলেন যে আমরা আসলে অর্থনীতির নানা ধরনের মূল্যস্ফীতি কিংবা মুদ্রাস্ফীতি কিন্তু এখনো পর্যন্ত দেশে দেখতে পাচ্ছি। আমরা এই 4 উপদেষ্টার মধ্যে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আসলে অর্থনীতিবিদও রয়েছেন। তাদের হাত ধরে কি আসলে মূল্যস্ফীতি কতটা আসলে কমানো সম্ভব বলে মনে করছেন? মূল্যস্ফীতির কথা বলছিলাম, আমি আরেকটু যোগ করি যে প্রধান উপদেষ্টার হাতে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের মতোও কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তার অধীনে রয়েছে। তো একটা মানুষের হাতে এতগুলো মন্ত্রণালয় স্বাভাবিকভাবে কার্যক্রমে কিন্তু একটু বিঘ্নিত হওয়ারই কথা। সেই ক্ষেত্রে কিন্তু এই যে আপনার উপদেষ্টা পরিষদ বাড়ানো হচ্ছে। তবে আপনি যেটা বলছিলেন যে আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসলে কতটুকু সফল হবে, এটা আসলে সোজা কথায় বলতে গেলে সময়ই বলে দেবে। কিন্তু যেখানে এই সরকারের উপদেষ্টারা কিন্তু সংবাদ মাধ্যমে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু বারবার এই কথাগুলো বলেছে যে আসলে রাতারাতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই কঠিন, এবং সেই সাথে যে বৈশ্বিক রাজনীতি, বৈশ্বিক যে পরিস্থিতি অর্থনীতির, সেই প্রেক্ষাপটে শুধু বাংলাদেশকে ঘিরে চিন্তা করলেই আসলে যে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে সেটা কিন্তু সম্ভব নয়। তবে আসার কথা হচ্ছে যে দখলদারিত্ব বা চাঁদাবাজির যে অভিযোগগুলো ছিল, সেগুলো কিন্তু এখন আসলে সেভাবে ধোপে টিকবে না। সেই ক্ষেত্রে কিন্তু বাজারের যে দ্রব্যের মূল্য, সেগুলো কিন্তু কমানো সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে একটি বিষয়, সেটি হচ্ছে যে এই সরকারকে কিন্তু সাধারণ যারা রয়েছেন, যারা আসলে সমালোচক বলতে পারেন বা আলোচক বলতে পারেন বা গবেষক বলতে পারেন, তারা কিন্তু বলছেন যে এই সরকারের কাছ থেকে রাতারাতি কোনো ধরনের আসলে পরিবর্তন আশা করাটা বোকামি হবে, এবং তাদের সময় দেওয়ার কথা কিন্তু বলেছেন। দেবরাজ, আমরা আসলে আপনার কাছ থেকে জানছিলাম যে নতুন যেই 4 উপদেষ্টা আসলে আসছেন, আজকে বিকেল নাগাদ কিন্তু তারা শপথ গ্রহণ করবেন। তবে এখনো পর্যন্ত যতটুকু বলা হচ্ছে কিংবা জানা যাচ্ছে যে যেই 4 উপদেষ্টা আজকে 4টার পরে তারা শপথ গ্রহণ করবেন, তাদের হাত ধরে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আছে, সেই মন্ত্রণালয়গুলো হয়তো তারা দায়িত্ব পাবেন। এবং এখনো পর্যন্ত যেই সবগুলো আসলে শৃঙ্খলা ফেরানো দরকার, তাদের হাত ধরে হয়তো যেই পূর্ণাঙ্গ যে উপদেষ্টারা রয়েছেন 21 জন, তাদের হাত ধরে হয়তো আগামী দিনের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কিন্তু বেশ সুশৃঙ্খলভাবেই চলবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল বঙ্গভবন থেকে সবশেষ। বঙ্গভবন থেকে নতুন 4 উপদেষ্টার শপথ গ্রহণের প্রস্তুতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব এবং যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবরাজ দেব। আপনারা দেখছেন এখন দুপুর। 15 আগস্টে ধানমন্ডি 32 নম্বরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, কেউ জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে কমিটি থেকে প্রত্যাহার করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে সাংবাদিকদের তিনি আরও জানান, কেউ শোক ও শ্রদ্ধা জানাতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না। এছাড়াও কোনো হোটেল, হোস্টেল বা রাস্তায় কাউকে তল্লাশি করার অধিকার শিক্ষার্থীদের নেই বলেও জানান সার্জিস আলম। বিস্তারিত জানাবেন সিউল আহমেদ। 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর আগের দিন থেকেই ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে সমবেত হতে শুরু করে শিক্ষার্থীরা। 15 আগস্ট সকালে শোক ও শ্রদ্ধা জানাতে এসে ধানমন্ডিতে অবস্থানরতদের কাছে হামলা ও লাঞ্ছনার শিকার হতে হয় অনেককেই। এ সময় লাঠি হাতে অনেককে অবস্থান নিতে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশেপাশে। ধানমন্ডি এলাকায় পথচারীদের থামিয়ে পরিচয়পত্র সহ মোবাইল ফোনের ছবি ও তথ্যাদি তল্লাশিও করে দেখা হয়। এসব ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট বার্তা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমর একুশে হলের সামনে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। এ সময় তিনি বলেন, জনবিপ্লবের বিপরীতে যে প্রতিবিপ্লবের হওয়ার শঙ্কা ছিল দেখেই তাদের কর্মসূচি দেওয়া হয়েছিল। ধানমন্ডি 32 নম্বর সহ বিভিন্ন জায়গায় যা ঘটেছে
তা অনাকাঙ্ক্ষিত, যা কোনোভাবে প্রত্যাশিত নয়। এরকম ঘটনার সাথে যারাই জড়িত ছিলেন সেটি প্রমাণিত হলে তাদের কমিটি থেকে প্রত্যাহার করার কথাও জানান তিনি। সঙ্গে তাদের বিচারের আওতায় এনে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সার্জিস। এ সময় তিনি বলেন, কেউ কারো শোক ও শ্রদ্ধা জানানোর অধিকারে বাধা দিতে পারবে না। 15ই আগস্টে শোক প্রকাশে যারা ওইখানে একটি ফুল নিয়ে গিয়েছিল তাদেরকে, যেমন আমরা দেখেছি বঙ্গবীর কাদের সিদ্দিকী সেখানে গিয়েছিলেন, তার গাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। কেন? তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন তিনি সেখানে ফুলটি নিয়ে যেতে পারেন, আমরা তাকে বাধা দিতে পারি না। আমরা বরং যদি মনে করি যে তিনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, যেই ব্যক্তিটিকে তিনি অনুসরণ করেন তিনি অনুসরণযোগ্য নয়, আমরা তাকে বয়কট করতে পারি। কিন্তু তার গায়ে হাত তোলা, তার গাড়িতে হামলা করার এই যে অথরিটি, এই অথরিটি আমাদেরকে কেউ দেয় না। এছাড়াও কোনো হোটেল, হোস্টেল বা রাস্তায় কাউকে তল্লাশি করার অধিকার শিক্ষার্থীদের নেই বলেও জানান সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কেউ একজন কোনো একটি আবাসিক হোটেলে যাবে। একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন, একটি প্রেশার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। এছাড়াও শিক্ষার্থীদের রাস্তায় না থেকে দ্রুত পড়ার টেবিলে ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি। আমরা স্টুডেন্টদেরকে স্পষ্টভাবে বলি যে আমাদের ভাই বোনেরা তারা যেটি করেছে জাতির সংকটে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ। এখন তাদেরকে আসলে পড়ার টেবিলে ফিরে যেতে হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। দেখছেন এখন দুপুর। গণঅভ্যুত্থানে এমন অসংখ্য মানুষ ছিলেন যারা গুলির কাছে মাথা নত করেননি, মুক্তির জন্য যারা করেছেন সর্বোচ্চ আত্মত্যাগ। সেই পরিবারগুলো ভালো নেই। ঘাতকের গুলি কেবল একজন মানুষকে ভেদ করে গেছে, কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে পুরো পরিবারকে। আর শুধু আন্দোলনকারী নন, এলো পাথারি গুলিতে অনেকেই হারিয়েছেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। কেউ হারিয়েছেন সাজানো সংসার। সেই গল্পই শোনাবেন শাহাদাত অভ্র। ঘাতকের টিগার থেকে মুহুর্মুহু ছুটছে যে বুলেট, তার গন্তব্য কোথায়? বুক এফোর ওফোর করা সে বুলেট বিদীর্ণ করেছে জুয়েলের রক্তে মাংসের শরীরকে। শুধু যে জুয়েলই চিরদিনের জন্য নাই হয়ে গেল তা কিন্তু নয়। আলোহীন পথিকের মতো দিক বিদিক এখন পুরো পরিবার। কি খাবে, কোথায় থাকবে, এমন নির্মম শোকে কাঠ হয়ে যাওয়া পরিবারের 9 সদস্যের কারো জানা নেই। জুয়েল চলে যাবার পর তাদের বিদীর্ণ বুকে সম্বল শুধু চোখের পানিটুকুই। ফোন দিছি, পরে রিসিভ করছে, রিসিভ করে বলে আপনার ছেলে গুলি খাইছে। আমি এই কথা শুনে দেবরাইয়া করে ওরে ওর সবাই কইলাম, বাবা উপরে কইলাম যে আর একটু সিঁড়ি থেকে ওঠাও, আমার ছেলে গুলি খাইছে। শত্রুপক্ষ পাকিস্তানি বাহিনী, মুক্তিযুদ্ধ, এ প্রজন্মের বইয়ের পাতায় জেনেছে অনেক কিছুই। কিন্তু এ কোন যুদ্ধ? স্বাধীন দেশে যারা নিরীহ মানুষের বুকে গুলি চালায়। 5 বছরের সংসার ছিল জুয়েল আর সুমাইয়ার। সুমাইয়া বলছেন, অবুঝ শিশুটি এখনো জানে না তার বাবা আর নেই। আমি বাহিরে দাঁড়াইছি, দাঁড়ানোর পর বলতেছে তোমার একটা কথা বলি, তুমি রাখবা? তখন আমি বুঝে গেছি যে তুমি আন্দোলনে যাইবা। বলতেছে না আমি যামই, যদি আমার কিছু হয়ে যায় মনে করবা যে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তারিখটি ছিল 4 আগস্ট। পুরো শহর রণক্ষেত্র। ছাত্র জনতার এক দফা স্বৈরশাসন পতনের দাবিতে রাজপথ উত্তাল। রাজপথের দাবি উপেক্ষা করতে পারেনি জুয়েলের পুরো পরিবার। 2 ভাই বোন ফিরলেও ফেরা হয়নি জুয়েলের।
পুলিশের মুহুর্মুহুর গুলিতে ২০ জুলাই সারা দেশ থেকে আসে ছাত্র নিহত হবার খবর। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নন এমন অনেকেই নিহত হয়েছে এই সময়। মোবাইল মেকানিক সোহেল নিজ বাসার সামনেই ২০ জুলাই গুলিবিদ্ধ হয়। তার স্ত্রী আয়েশা হারান মাথার উপর থাকা একমাত্র বটগাছ। আমি অনেক চেষ্টা করছি যে ব্লাডটা বন্ধ করা যায় কিনা, অনেক প্রায় এতখানি তুলার মতো আমার হাতে ছিল, পুরা তুলা ভিজা ভার হয়ে গেছে, আমি পাইনি। হারিয়েছেন সাজানো সংসার। 4 বছরের ছেলেকে নিয়ে কোথায় যাবেন, কি করবেন আয়েশা, সেটি এখনো বুঝে উঠতে পারছেন না তিনি। সেই একমাত্র কর্মক্ষম ছিল আমাদের সংসারের। সবার মাথার উপর একটা সে বটগাছ ছিল, বটগাছটা আজকে ঝরে গেছে। তারা মা আজকে আসছিল, প্রায় সে পাগল, সে প্রায় পাগলের অবস্থা। শিক্ষার্থীদের এই আন্দোলনে ফিরে যেতে হয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কাছে, যেখানে রাইফেল তাক করা সৈনিককে তিনি প্রশ্ন করেছিলেন, তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই, কেউ একজন তোমার পিতা, কেউ একজন তোমার বোন, কেউ একজন তোমার ছেলে, সেই মানুষের দিকে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো। ঢাকা মেডিকেলে দেওয়া হয়নি শহীদ জুয়েলের ডেথ সার্টিফিকেট। জুয়েলের মতো অনেককেই দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেট। আমরা যদি আসলে প্রত্যেকের পোস্টমর্টেম করে দিতাম, আমরা কিন্তু এই সাফারিংসটা আমাদের হতো না। তো সেটা যেহেতু আমরা বিভিন্ন কারণে করতে পারি নাই, সবাই একটু ধৈর্য ধরুক, কারণ অকারণে আসলে আমাদের উপরে চাপাচাপি করলে এটা কিন্তু আমরা পারবো। শত শত পরিবারের আত্মত্যাগে দেশ মুক্ত হয়েছে কর্তৃত্ববাদ শাসনের হাত থেকে। তাদের রক্তের ঋণ এ জাতি মনে রাখবে অনন্তকাল, এমনটাই বলছে নতুন প্রজন্ম। শাহাদাত অফরোজ, এখন ঢাকা। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন দুপুর। ঢাকার নিউ মার্কেট থানার হত্যা মামলায় খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। বর্তমানে তাকে নেওয়া হয়েছে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, জিয়াউলকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাবেন, পাশাপাশি জানাবেন যে তাকে কখন নাগাদ আদালতে নেওয়া হতে পারে। তন্ময়, নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গতকাল রাতে খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে। ইতিমধ্যে তাকে ডিএমপি সূত্র থেকে আসলে আমাদেরকে জানানো হয়েছে তাকে ডিবি হেফাজতেই রাখা হয়েছে, যেহেতু নিউ মার্কেট থানায় এখন কোনো আসামি রাখার মতো পরিবেশে না থাকার কারণেই তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। এবং আপনাদের যদি একটু তথ্য দিয়ে রাখি যে ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত 5 আগস্ট যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই পদত্যাগ করে দেশ ছেড়েছেন, এরপরে কিন্তু সেনাবাহিনীর যে শীর্ষ পদগুলো রয়েছে সেখানে রদবদল করা হয়েছে। এবং 6 আগস্ট যে আইএসপিআর থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে এই সাবেক সেনা কর্মকর্তা যে জিয়াউল আহসান তাকে আসলে অব্যাহতি দেওয়া হয়েছে, এমনটি একটি আসলে তথ্য আসলে জানানো হয়েছিল। এরপরই আসলে বিভিন্নভাবে আসলে বিভিন্ন জায়গায় এক ধরনের অভিযোগের যেই কথা সেটা আসলে জানানো গিয়েছে যে তিনি আসলে পাশাপাশি যে ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের যে মহাপরিচালকের যখন দায়িত্ব পাওয়ার পর থেকেই বিরোধী দলগুলোর পাশাপাশি আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ফোনে আড়িপাতা সহ নানা ধরনের অভিযোগে তিনি কিন্তু অভিযুক্ত হয়েছেন, এমনটাই অভিযোগ করেছিলেন যারা বিরোধী দলগুলো রয়েছে শিক্ষার্থীরা। যার কারণে বিশেষ করে এই যে গতকাল রাতে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় কিন্তু তাকে খিলক্ষেত এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতেই তাকে আসলে গ্রেফতার করা হয়েছে। এবং ডিএমপি থেকে এখনো পর্যন্ত আসলে জানানো হয়নি যে
কখন নাগাদ তাকে আসলে আদালতে তোলা হবে? যেহেতু গতকালকে গ্রেফতার করা হয়েছে, বলা যায় যে এই যে 24 ঘন্টার মধ্যে আসলে আদালত বা আইনি প্রক্রিয়াটা আসলে শুরু করতে হবে, তার মানে বলা যায় যে আজকে তাকে আসলে এই আদালতে তোলা হতে পারে বলে তাকে জানিয়েছে। তবে ঠিক কখন নাগাদ তোলা হবে এই বিষয়টিকে আমাদের আসলে নিশ্চিত এখনো কেউ করেননি। এই ছিল আমার কাছে সবশেষ খবর। মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাব্বি হোসেন। আপনারা দেখছেন এখন দুপুর। শেখ হাসিনার পতনের পর পালিয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদার ও ইঞ্জিনিয়াররা, তাই প্রায় সব প্রকল্পের কাজ বন্ধ। কিছু কাজ চালু থাকলেও তাতে গতি নেই। নগরবিদরা বলছেন মাঝপথে কাজ থেমে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে দেশ, তাই শেষ করতে হবে দ্রুত। নাইমাবি জানাচ্ছেন বিস্তারিত। চলছে আন্ডারপাস নির্মাণের কাজ। এমন সাইনবোর্ড বাইরে ঝুললেও ভেতরে গিয়ে দেখা যায় সব ফাঁকা, ঠায় দাঁড়িয়ে ভ্যাকু মেশিন। ইঞ্জিনিয়ারদের থাকার ঘরেও ঝুলছে তালা। সবেমাত্র কাজ শুরু হয়েছিল আন্ডারপাসটির, চলছিল খনন কাজ, ঘিরে ফেলা হয়েছিল প্রকল্প এলাকাটি। আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে সাংসদদের আবাসিক এলাকা পর্যন্ত যাবার কথা ছিল আন্ডারপাসটির। তবে হঠাৎই থমকে গেছে কাজ, খুঁজে পাওয়া গেল না দায়িত্বশীল কাউকে। রাজধানীর গাবতলীর গৈদারটেক এলাকা, উত্তর সিটির অধীনে চলছিল ড্রেনেজ লাইন নির্মাণের কাজ। কাজ এগিয়েছে 50% বেশি, সব ঠিকই চলছিল। তবে এখন ভাটা পড়েছে কাজে। খনন কাজের কারণে মাটি উঠে বন্ধ হয়ে গেছে রাস্তা, অসুবিধায় পড়েছেন পথচারীরা। ব্যবসা কমেছে দোকানপাটে। কাস্টমার আগের মতো হইতেছে না, দোকান বেশিরভাগ বদ্ধ রাখতে হয়, মানুষ চলাফেরা করতে পারে না। তারপরে যে ময়লা পানি যাওয়া আসা, তারপর রাস্তার কাজ আমরা চাই আরো দ্রুত হোক। আমরা এখানে চলাফেরা করতাম, একটু অসুবিধা হইতেছে। যেমন এই রাস্তাটা কাটছে, একটু তাড়াতাড়ি ঠিক করার কথা করতেছে না, মানুষজন আইতে অসুবিধা হয়। মানুষ কেউ কইতে পারে, কেউ কইতে পারে না। যেমন আপনারা এখন আইছেন, তাই আমরা কইতে পারতাছি। এই কয়েকদিন হাতে আর কি স্লো হয়ে গেছে, হয়তো আবার করবে। ঠিক আছে, এটা সঠিক আমরা বলতে পারতেছি না আবার কবে থেকে শুরু হবে। উত্তরার খালপাড়েও একই চিত্র। ড্রেনেজ লাইন খননের কাজ চলছিল রাজুকের অধীনে। হঠাৎই হাওয়া ঠিকাদাররা, দুর্বিষহ নাগরিক জীবন। গ্যাঞ্জামের আগে এটা কাজটা চালু করছিল, গ্যাঞ্জামের পরের থেকে হেরা আর আসে নাই। এখন তারা আসেও না, আর আমরা দেখিও না। গ্যাঞ্জামের কারণে নাকি মাঝখানে বন্ধ রাখছে, এখন শুরু করবে। বর্ষাটা যাবে, তারপর মানে বর্ষা, এখন নাকি বর্ষা, ড্রেনে পানি দেখে ড্রেনের কাজ ধরতে পারবে না, পানি শুকাবে তারপরে ধরবে। গেল 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরই দেখা নেই ঠিকাদারদের। স্থবির হয়ে পড়েছে হাজার কোটি টাকার কাজ, বন্ধ যন্ত্রপাতি কেনা, চলমান কাজের বিল, আর্থিক ও প্রশাসনিক কাজের অনুমোদন সহ উন্নয়ন কাজ সম্পর্কিত সবকিছুই অনিশ্চিত উন্নয়ন যাত্রা। এসব প্রকল্পের কাজ মাঝপথে থমকে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে দেশ, তাই দ্রুত কাজ শেষ করবার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। যদি সংস্থাগুলোর মধ্যে অনেক বড় ধরনের রদবদল না হয়, কারণ এটা এখন আমি দেখতে পাচ্ছি যে একটা বাস্তবতা, বিভিন্ন সংস্থার মধ্যে বেশ কিছু রদবদলও দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে এগুলো হয়তো একটু কিছুদিনের জন্য হয়তো একটু অনিশ্চয়তার মধ্যে পড়বে, কিন্তু আলটিমেটলি এগুলো চালু করতে হবে, এই প্রকল্পগুলোকে শেষও করতে হবে। কারণ প্রকল্পগুলো শুরু হয়েছে, এগুলো শেষও হওয়া প্রয়োজন। আর যদি এটা শেষ না হয়, সেই ক্ষেত্রে আমাদের যে আর্থিক একটা অপচয় এখানে হতে পারে। এরা পালাবে। আর যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করেন পরিবর্তিত পরিস্থিতিতে কিছু ছোট প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়লেও বড় প্রকল্প শেষ হতে কোনো বাধা নেই। এইটাকে ওভারকাম করার জন্য টেন্ডার ডকুমেন্টেই কিন্তু একটা এক্সিট দেওয়া আছে। যদি কোনো আনফোরসিন কোনো অবস্থা তৈরি হয় যার ফলশ্রুতিতে কাজ সাময়িক বন্ধ হয়ে যায়, তাহলে তাকে জাম্প স্টার্ট কীভাবে করতে হবে তার জন্য ফোর্স মেজরই দেওয়া আছে। তো সেই হিসাবে আমি কোনো কনস্ট্রাকশনের কোনো অনিশ্চয়তা দেখি না, যেটা ছিল সেটা কেটে গেছে, এবং এটার জন্য যেই ক্ষতিপূরণটা সেটার প্রভিশনটাও যেহেতু টেন্ডারে আছে, যারা বাস্তবায়নকারী সংস্থা তারা সেটাকে বিবেচনায় নিলে আমার মনে হয় হোঁচটটা যেটা খেয়েছে সেটা দাঁড়াতে বেশি দিন সময় লাগবে না আর কি। যদিও সদ্য বিদায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের দাবি, তাদের অধীনে কোনো প্রকল্পের কাজ বন্ধ নেই। না, কোনো কাজ বন্ধ নেই। আমাদের বলছে সবগুলো কাজ ফাংশন রাখতে হবে, চলমান কাজ, কোনো কাজ বন্ধ না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দৃশ্যমান উন্নয়ন দেখাতে ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল।
আর বিভিন্ন সময়ে কারণে কিংবা অকারণে এই প্রকল্পগুলোর ব্যয় বেড়েছিল, একই সাথে বেড়েছিল সময়, যার অন্যতম বড় উদাহরণ এই সড়ক বিভাগের অধীনে সংসদ ভবনের আন্ডারপাসটি। 2022 সালে এই প্রকল্পটির কাজ শুরু হওয়ার কথা থাকলেও 2 বছর বিরতি দিয়ে এবং একই সাথে সময় বাড়িয়ে এবং টাকা বাড়িয়ে এই প্রকল্পটি শুরু হয়েছিল চলতি বছরের এপ্রিলে। কিন্তু শেখ হাসিনার পতনের পর এই প্রকল্পটির ঠিকাদার এবং একই সাথে ইঞ্জিনিয়াররাও পালিয়ে যায়, যার কারণে স্থবির হয়ে পড়ে প্রকল্পটি। শুধুমাত্র এই প্রকল্প নয়, ঢাকার 2 সিটি কর্পোরেশনের অধীনে প্রায় 3000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এই উন্নয়ন প্রকল্পগুলো শুরু করা না গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে দেশ। নাইম আবির, এখন, ঢাকা। শেরপুরে দেয়াল জুড়ে প্রতিবাদের ভাষা গ্রাফিতি, বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও রাজনৈতিক স্লোগানে পরিবর্তনে শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে সেখানে এখন ফুটে উঠেছে প্রতিবাদ এবং সমাজ সংস্কারের চিত্র। গ্রাফিতির পাশাপাশি ক্যালিগ্রাফি অঙ্কনে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও। ঠাঁই পেয়েছে সমাজ এবং রাষ্ট্রের সমতার পানি। শহরের দেয়াল জুড়ে আঁকা হয়েছে নতুন এক বাংলাদেশের গল্প। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের তথ্য ছবিতে বিস্তারিত। কিছুদিন আগেও শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনার মলিন ও বিবর্ণ দেয়াল যেন প্রাণ ফিরে পেয়েছে। যেসব দেয়ালে একসময় বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও রাজনৈতিক স্লোগানে ভরে থাকত, সেখানে এখন শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ফুটে উঠছে গ্রাফিতি ও প্রতিবাদের বিভিন্ন স্লোগান। এসো শেরপুর সাজাই গ্রুপের উদ্যোগে জেলার ডিসি গেট, থানামোড়, শাপলা চত্বর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আঁকতে দেখা যায় নানা চিত্র। কেউ পেশাদার না হলেও তাদের রং তুলিতে ফুটে তুলছেন বৈষম্যহীন নতুন বাংলাদেশের চিত্র। যত দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই মিলে একসাথে কাজ করব, এর জন্য আমরা শেরপুর শহরের সবাইকে চাচ্ছি যাতে আমাদের কাছে এগিয়ে আসুক। পুরো শেরপুর সাজাবো এবং সবাই যেন সহযোগিতা করে এমনটাই আশা করতেছি। তার দেওয়ালগুলোতে অনেক কিছু লিখতেছে, আমাদের যে 2024-এর যে আমাদের যে গণঅভ্যুত্থানটা ছাত্রদের জনতার, তো এই বিষয়গুলো তারা দেয়ালের মধ্যে ফুটিয়ে তুলছে। এসব গ্রাফিতি ও ক্যালিওগ্রাফি অঙ্কনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও। ক্যালিওগ্রাফিতে ছাত্র অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। বাংলার পাশাপাশি আরবি সৌন্দর্য যেন আমাদের বাঙালির মধ্যে একটা সৌন্দর্য ফুটে ওঠে। এই জন্য আমরা যারা কওমি মাদ্রাসার ছেলেবেলারা আছি, ছাত্র ভাইরা আছি, আমরা তারা একটা উদ্যোগ নিয়েছি। পুরো বাংলাদেশ জুড়ে গ্রাফিতি হচ্ছে, এই জন্য আমাদের শেরপুর জেলায় হচ্ছে। এটা একটা আমাদের ইসলামিক শৈল্পিক কার্যক্রম। আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভবিষ্যতে কেমন বাংলাদেশ হবে তা বর্তমান ও আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। সবাই মিলে শেরপুরটাকে নতুনভাবে সাজাতে চাচ্ছি। শেরপুরে যারা শহীদ হয়েছে, এই সহ সারা বাংলাদেশে যত শিক্ষার্থী শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা শেরপুরে বিভিন্ন স্থাপনায় কাজ করতেছি, গ্রাফিটির কাজগুলো আমরা করতেছি। বৈষম্যহীন নীতির বাস্তবায়নে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে গ্রাফিতি, যা বলা যায় না তাই যেন রং তুলিতে ফুটিয়ে তোলা হচ্ছে। শেরপুরকে নতুনভাবে সাজানোর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ শেরপুর সাজাই নামক একটি গ্রুপ তৈরি হয়েছে, যারা শেরপুরকে রঞ্জিত করার জন্য তারা এই কাজ করে যাচ্ছে। সাম্য, সম্প্রীতির ও অসাম্প্রদায়িকতার চিত্র ফুটিয়ে তুলতে শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এখন শেরপুর। এখন দুপুরে নিচ্ছে আর একটা বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। সপ্তাহ ব্যবধানে ফের বেড়েছে সবজির দাম। সাপ্তাহিক ছুটির দিনে সবচেয়ে বেশি বেড়েছে টমেটো, কাঁচামরিচের দাম। কাঁচামরিচের দাম আগেও আমরা দেখেছিলাম অনেকটা আসলে ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছিল, পরে কিছুটা স্বাভাবিক হলেও এখন কিন্তু আবারও বেড়ে গিয়েছে এবং দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহের ঘাটতির কথা বলছেন বিক্রেতারা। এবং আমরা দেখছি গত কয়েকদিন যাবতীয় ভোক্তা অধিকারের সঙ্গে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বাজার মনিটরিংয়ে রয়েছেন এবং আজকে তারা যেটি বলেছেন যে শুধুমাত্র এই নজরদারির অভাবে বিক্রেতারা নানা রকম কারসাজি করছে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের কথা বিভিন্ন সময় শোনা যাচ্ছে এবং এতে করে সাধারণ যারা গ্রাহক রয়েছেন তাদের উপর এক ধরনের প্রভাব পড়ছে এবং পণ্যের দামগুলো আসলে বেড়ে যাচ্ছে। আমাদের সহকর্মী মাঝারি মনের একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসবো।
বাজারে ফের বেড়েছে কাঁচামরিচের দাম। 180 টাকা থেকে গেল এক সপ্তাহের ব্যবধানে এর দাম ছুঁয়েছে 320 টাকায়। শুক্রবার রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজির দামই কয়েকদিনের তুলনায় বেশি দেখা যায়। কাঁচামরিচের সাথে টমেটো 30 টাকা বেড়ে 150 টাকা, বেগুন ও শসায় 10 টাকা বেড়ে 80 টাকা বিক্রি হচ্ছে। লেবু লুচিয়া খালি 70 টাকা, আগে এই লেবু আরো কম দামে কিনছি। বাজারে কোনো পরিবর্তন নেই, আমরা কিভাবে চলবো? আর এখন যদি একটু দাম কমে আমরা একটু স্বস্তির হব। চাঁদাবাজি না থাকলে আমরা যারা আছি এই জিনিসগুলো কম দামে মানুষ পাবে, ভোগ করতে পারবে, এতে মানুষের অনেক সুবিধা হবে। সবজির দাম সবসময় ওঠানামা করার পুরনো যুক্তি দিয়ে বিক্রেতারা বলছেন, সরবরাহ কমায় বেড়েছে সবজির দাম। তার তুলনায় এই ভাই 120 টাকা বেশি হয়েছে কাঁচামরিচের দাম, কারণ এগুলো বাইরের মরিচ, এটা দেশি মরিচ না। আমদামিটা যদি আপনার বেশি হয়ে যায় তো মালের দামটা অটোমেটিক কমে যায় আগে, আর মালের দাম যদি আপনি কম হয় তাহলে অটোমেটিক দামটা বাইরে যাবো। সপ্তাহ মানে হলো 2-3টা সবজির দাম তুলনামূলক একটু বেশি, আর হলো বাকি সবজিগুলো মানে আগের মতনই আছে। দাম নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সাথে নিয়ে কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার। অভিযানে যুক্ত হওয়া শিক্ষার্থীরা বলছেন, নজরদারির অভাবে বাজারে দাম বাড়িয়ে সুবিধা নেয় মধ্যস্থভোগীরা। মিডলম্যান হিসেবে একজন হাত বাড়তেছে, হাত বাড়তে বাড়তে টাকা বাড়তেছে। এই টাকা বাড়ার কারণে হচ্ছে আমাদের যে মুরগির দাম হয় সেটা বেড়ে যেতেছে। কত টাকায় মুরগি কিনতেছেন এবং কত টাকায় মুরগিটাকে আপনি সেল করতেছেন, কিন্তু তারা এই ধরনের কোনো রিসিভ রাখতেছে না। আমরা স্টুডেন্ট, তো আমাদের উচিত আমাদের মতন যারা প্রত্যেকদিন দৈনন্দিন বাজার করতে আসে সবার উচিত হচ্ছে জনে জনে সবাইকে সচেতন হওয়া। এদিকে কারওয়ান বাজারে বেচাকেনার দামে তারতম্য সহ নানা অপরাধে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়। আমাদের কাছে এভিডেন্স আছে এবং ওনার কথার যে স্বীকারোক্তি তার প্রেক্ষিতে এটি প্রমাণিত হয় যে এই মরা মুরগিগুলোই মূলত ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেছেন দীর্ঘদিন যাবৎ এবং বিভিন্ন রেস্টুরেন্টে ওনারা সাপ্লাই দেন। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ সহ জনস্বার্থে পরবর্তী নির্দেশ নেওয়া দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে থাকার কথা জানান শিক্ষার্থীরা। মাঝার ইমন, এখন, ঢাকা। যাচ্ছে আরও একটা বিরতিতে, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। এবারে আন্তর্জাতিক। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাতেও ভারতের রাজপথ ছিল সাধারণ মানুষের দখলে। বামদলগুলোর ডাকে শুক্রবার পশ্চিমবঙ্গ জুড়ে চলছে বাংলা বন্ধ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির নেতৃত্বে রাজ্য জুড়ে চলছে অবরোধ এবং কর্মবিরতির কর্মসূচি। জরুরি ছাড়া সকল সেবা বন্ধ রেখেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। পাল্টা কর্মসূচি হিসেবে অভিযুক্তদের ফাঁসির দাবিতে শুক্রবার মমতার নেতৃত্বে মিছিল করবে তৃণমূল কংগ্রেস। বাকিটা জানাবেন নাফি আরমান মনন। আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনায় উত্তাল ভারত। পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে নামেন হাজারো মানুষ। মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি মধ্যরাতে রাজপথে মিছিল করেন হাজারো নারী। जो स्टाफ हम लोग के ड्यूटी किया था, नाइट ड्यूटी, वेदर इट इज नर्स और डॉक्टर, उन लोग के साथ जो भी हुआ है उसका दाई मतलब उसका रिस्पॉन्सिबिलिटी कौन लेगा? इस सब चीज़ का हम लोग को रिटन एक्सप्लेनेशन चाहिए विथ एपोलॉजी। A fellow colleague was brutally murdered, so we want justice for her, as well as the vandalizing of the properties of the hospital. We are against that. What we want is justice given to the fellow resident who was brutally murdered, and also Central Protection Act for protection of the doctors. দিন যতই গড়াচ্ছে মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ ততই বাড়ছে। হাসপাতালে দুষ্কৃতিকারীদের ভাঙচুরের প্রতিবাদে বাম দলগুলো ডেকেছে 12 ঘন্টার বাংলা বন্ধ। অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে অবরোধ ও কর্মবিরতির কর্মসূচি পালন করছে বিজেপি। জরুরি নয় এমন সকল সেবা 24 ঘন্টার জন্য স্থগিত করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ। যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন, আমাদের জন্য অসীয় ছিলেন। বিরোধীদের আন্দোলন দমনে বদ্ধপরিকর 13 বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়।
কর্মবিরতি মোকাবেলায় শুক্রবার রাজ্যের সকল সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্ন। যান চলাচল স্বাভাবিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে স্টেট ট্রান্সপোর্ট অথরিটির সচিবকে। চিকিৎসককে হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে কর্মসূচি রয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। বুধবার মধ্যরাতে আরজিকর হাসপাতালে হামলার ঘটনায় আরও কয়েকজনকে আটক করেছে রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রীর দাবি, রাম অর্থাৎ বিজেপি ও বাম দলগুলোর প্ররোচনায় হাসপাতালে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বহিরাগতরা। ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে বিরোধীরা। আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না, বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। চিকিৎসক নিহতের ঘটনা তদন্তে হাসপাতালের নতুন অধ্যক্ষের পাশাপাশি কয়েকজন কর্মকর্তা, চিকিৎসক ও শিক্ষার্থীকে তলব করেছে গোয়েন্দা সংস্থা সিবিআই। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv তে।